5 বছর পর জুলাই মাসে দেশে এলো প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্স। প্রবাসী আয়ে ভূমিকা রাখা ব্যক্তিদের জীবনমান উন্নয়নের রাজনৈতিক প্রতিশ্রুতির তাগিদ। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, বেহাল দশা। 700 কোটি টাকার বহদ্দরহাট ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণে কমিটি গঠন করে দায় সারছে চসিক। চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। রামনাবাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। 91 টাকা কমিয়ে 12 কেজির এলপিজির দাম 1273 টাকা নির্ধারণ। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য কমার প্রভাব, কমেছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দর। এবং নয়াদিল্লি ওয়াশিংটন শুল্ক রেষারেষিতে নতুন বাণিজ্য সংকটের ইঙ্গিত। রুশ তেল ও অস্ত্র ক্রয় অব্যাহত রাখায় ভারতের ওপর কঠোর পদক্ষেপের ঘোষণা ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের বহদ্দরহাট টু লালখান বাজার ফ্লাইওভারের নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উপরে ফেলেছে নিচের সৌন্দর্য বর্ধনের 90,000 গাছ। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। তবে সিটি কর্পোরেশন বলছে তদারকির জন্য করা হয়েছে আলাদা কমিটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 700 কোটি টাকায় নির্মিত বহদ্দরহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেই আগেই, পরে খুঁটিতে তার টাঙ্গিয়ে সচল রাখা হলেও সেখান থেকেও খুলে নিয়ে যায় বৈদ্যুতিক বাতি। স্টিল গার্ডার থেকে নাটবল্টু পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ। উপরে খুপড়ি করে মাদকসেবীদের আস্তানা। অরক্ষিত হওয়ায় নিরাপত্তাহীনতায় চলাচলকারীরাও। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। একটু বৃষ্টি হলে ফ্লাইওভারের উপরেই জমে পানি, পরে পানি গড়িয়ে পড়ে নিচে পথচারীদের উপর। নিচের অবস্থা আরও নাজুক। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপড়ে ফেলেছে গাছ আর লাইটের স্ট্যান্ড। ঘর বসিয়ে বসবাস মাদকসেবীদের। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে। তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায় অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। আমরা আমাদের মতো করে একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির আলোকে তারা কাজ করছে। এই ফ্লাইওভারটি যাতে আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যানবাহন চলাচল করে। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী, পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো, যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের ওপর চাপ কমানো এবং দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে পায়রা সমুদ্র বন্দর টিকিয়ে রাখতে চায় সরকার। ইতোমধ্যে বন্দর ঘিরে প্রণয়ন করা হয়েছে বিশাল মাস্টার প্ল্যান। এতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রামনাবাদ চ্যানেলের নাব্য ঠিক রাখতে নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। 2026 সালে বন্দরটি পুরোপুরি চালু হলে দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা।
স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও 2016 সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্দর নিয়ে নানা মহলে নানা আলোচনা সমালোচনা থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে পায়রাকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে বিস্তৃত মাস্টার প্ল্যান। এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা আর নতুন বাণিজ্য সম্ভাবনা। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের 75 কিলোমিটার পথের মধ্যে 25 কিলোমিটার বেশি পলিপ্রবণ আর 25 কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি 25 কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সহজীকরণ করতে হবে যাতে করে ট্রান্সপোর্ট গাড়ি ঘোড়া আসা যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে। এটা যদি একটা সেন্ট্রালাইজ একটা ড্রেজিং ইউনিট করা হয়, যে আমরা তাহলে সব জায়গাগুলি আমরা ড্রেজিং করব, তাহলে আমার মনে হয় আমাদের কস্ট আরও কমবে। অ্যারাউন্ড দ্য ইয়ার আমরা ড্রেজিং করতে পারবো। বন্দর চেয়ারম্যান জানান প্রথম জেটি সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে 2026 সালের জুলাই মাসকে টার্গেট করা হয়েছে। তখনই বন্দরটি পুরোপুরি চালু করা হবে। আমরা একটি তারিখ ধরে অগ্রসর হচ্ছি, শুধু তারিখ নয়, এটি আমাদের লক্ষ্য জুলাই 2026। এই ড্রেজিং এর খরচ আর একটু কমানো কিভাবে যায়, আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা, নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি। ফার্স্ট টার্মিনাল চালু না হলেও এখন পর্যন্ত এখানে 3298টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। এতে সরকারি রাজস্ব আয় হয়েছে প্রায় 2663 কোটি টাকা। নিজস্ব ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং এবং ঠিকভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি আর শিল্পায়নের নতুন দুয়ার খুলবে পায়রা সমুদ্র বন্দর। পাল্টে যেতে পারে গোটা দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনীতির চিত্র। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সরকারি 7 কলেজের সমন্বয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন শিক্ষা সচিব মুজিবুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। 13টি পৃথক পৃথক পরামর্শ সভা আয়োজন করা হয়। কলেজ সভাতে নির্ধারিত স্তরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। ইউজিসির সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ কর্তৃক সরেজমিনে 7 কলেজের ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি, শিক্ষকদের কক্ষ সহ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। কমিটি পরামর্শ সভায় বিশ্বের সমাজজাত বিশ্ববিদ্যালয়গুলি যেমন ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ড, ডারহাম ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, দ্য চাইনিজ ইউনিভার্সিটি ও হংকং, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং লন্ডন ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য বিশ্লেষণ করা হয়। পরামর্শ সভায় তথ্যাদি নিম্নরূপ: বেগম বদরুন্নেসা কলেজে 20 জন, ঢাকা কলেজের শিক্ষার্থী 25 জন, মিরপুর সরকারি কলেজে 20 জন, এভাবে বিভিন্ন কলেজে হয়। আমি পুরোটা পড়লাম না। আর বিশ্ববিদ্যালয় ধরন ও কাঠামো, বিরাজমান বাস্তবতা এবং সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। স্কুলগুলির পরিচয় হবে কলেজ ভিত্তিক। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, যার প্রাতিষ্ঠানিক কাঠামো নিম্নরূপ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। 5 বছর পর গেল জুলাইয়ে আবারও প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে গেল মাসে 8টি ব্যাংকে $1ও পাঠাননি তারা, আর 12 ব্যাংকে এসেছে নামমাত্র $1 লাখ কম রেমিটেন্স। প্রবাসী আয় বাড়াতে প্রবাসীদের কল্যাণে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা।
সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছে 247 কোটি 79 লাখ ডলার, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখর গেল বছরের জুলাইয়ের তুলনায় 29.5% বেশি। এর আগে অর্থ বছর শুরুর মাসে 2021 সালের জুলাইয়ে এসেছিল 259 কোটি 82 লাখ ডলার। মাঝে 2023 সালের জুলাই মাসে 209 কোটি ডলার রেমিটেন্স পার হলেও বাকি 3 অর্থ বছরের প্রথম মাসের প্রবাসীদের পাঠানো ডলার ছুঁই করেও ছুঁতে পারেনি 200 বিলিয়ন বা 200 কোটির ঘর। যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে লো থেকে মিডিয়াম স্কিলের জবগুলোতে নিয়োজিত আছেন এবং তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে এই দেশের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যবহার করছেন। চলমান অর্থনৈতিক নানা সংস্কারের মধ্যেই প্রথমবারের মতো টানা 12 মাস 2 বিলিয়নের বেশি প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো গেল জুলাইয়ে। দেশের রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় ও বিদেশি ঋণ শোধে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীদের পাশে দাঁড়ানো হচ্ছে কতটা, এমন প্রশ্ন তুলে তাদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্বিকভাবে এই রেমিটেন্স সেন্টারদের পরিবারের জন্য আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করিনি। দলগুলো যদি তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে এই রেমিটেন্স সেন্টারদের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করবেন সেটা বললে রেমিটেন্স সেন্টারদের পরিবারগুলো কিন্তু একটা স্বস্তির জায়গাতে আসবেন। বিশেষ করে তাদের জন্য যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, সেই জায়গাতে অগ্রাধিকারের একটা ব্যবস্থা থাকতে হবে। হুন্ডি ছেড়ে বৈধ পথে যখন রেমিটেন্স পাঠানোর উপর জোর দিয়েছেন প্রবাসীরা, তখনও গেল জুলাইয়ে সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি সহ 8টি ব্যাংকে $1ও পাঠাননি তারা। আর নামমাত্র $1 লাখ কম করে রেমিটেন্স দেশে আনতে পেরেছে 12টি ব্যাংক। সবচেয়ে বেশি 53 কোটি 57 লাখ ডলার এনেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরের অবস্থানে থাকা অগ্রণী এনেছে 24 কোটি 67 লাখ ডলার। আর্থিক খাত সংস্কারে চলমান কার্যক্রমের মধ্যে গেল মার্চে রেকর্ড 3.25 বিলিয়নের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। গেল 1 বছরে আর্থিক খাতের নানা সংস্কারে কতটা ভূমিকা রাখলেন প্রবাসীরা আর গুরুত্ব পেলেন কতটা। এবার এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালাল উদ্দিন শিকদার। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিতে চাই, দেশের অর্থনীতিতে প্রবাসীরা কতটুকু ভূমিকা রাখছে এবং আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারছি কিনা। এই সময় খুবই একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্নটা করেছেন যে অবশ্যই যে পোস্ট রেগুলেশনের পরবর্তীতে যদি আমরা অর্থনৈতিক অবস্থার দিকে তাকাই, তাহলে দেখবো কিন্তু এই রেমিটেন্স কিন্তু আমাদের যে প্রাথমিক যে অর্থনৈতিক ধাক্কাটা যেটা লেগেছিল সেটা কিন্তু রিকভার করে দিয়েছে। আপনি যদি একটা হিসাব নেন, গত অর্থ বছরে যেখানে প্রায় 22 বিলিয়নের অল্প কিছু রেমিটেন্স এসেছিল, এইবার কিন্তু অলরেডি প্রায় $30 বিলিয়ন কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছে। তার মানে আমরা গত অর্থ বছরের থেকে প্রায় 25-27% কিন্তু বেশি পাচ্ছি। আরেকটা ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি যে আগে সাধারণত আমাদের হয় সৌদি আরব, নাহলে আপনার ইউএসএ থেকে আপনার রেমিটেন্সটা বেশি আসতো, কিন্তু এবার দেখলাম যে মোর একটি স্টেবল মার্কেট যেটা দুবাই, মানে ইউএই মার্কেট, সেখান থেকে এবার কিন্তু রেমিটেন্সের পরিমাণটা কিন্তু বাড়ছে। আমরা যদি দুবাই মার্কেটটা যদি খেয়াল করি, তাহলে কিন্তু দেখবো যে এটা কিন্তু মাচ মোর সেমি স্কিল স্কিল ওয়ার্কারের কিন্তু একটা মার্কেট। কাজে এটার একটা ইন্ডিকেশন করে যে যদিও এই দুবাই মার্কেটকে আমরা ঠিক মতো ধরতে পারি নাই, তবু যারা গিয়েছে রিসেন্টলি বোঝা যাচ্ছে যে তারা একটা সেমি স্কিল ওয়ার্কার কিন্তু গিয়েছে। এটা কিন্তু একটা ভালো দিক। আমরা সবসময় বলছিলাম যে আমাদের স্কিল ওয়ার্কার পাঠাতে হবে, যদিও এই মধ্যে আনস্কিল ওয়ার্কারের সংখ্যাটাই বেশি। তো সেইগুলোর দিকে আলোচনা করলে কিন্তু আমরা কিন্তু দেখি যে এই প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের ইকোনমিতে কিন্তু এখনো কিন্তু একটা যথেষ্ট ভূমিকা রাখছে। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের জিডিপিতে কিন্তু প্রায় 7% কন্ট্রিবিউশন কিন্তু এই রেমিটেন্স, মাইগ্রেন্টে পাঠানো রেমিটেন্সের উপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেমিটেন্স যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা পাঠাচ্ছে, সেই অনুযায়ী তাদের যে সার্ভিসগুলো দেবার কথা ছিল, সেটা কিন্তু এখনো কিন্তু অনেক সীমাবদ্ধতা কিন্তু আমাদের রয়ে গেছে। সেই জায়গাটা অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। দক্ষতার বিষয়টি থেকে আরেকটু জানতে চাই যে দক্ষতা বৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, এগুলোর চাহিদা কতটুকু বা বাজারমুখী কিনা। দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল লেবার মার্কেটের মেইন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমরা দক্ষ কর্মী উৎপাদন করতে এখনো অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছি, তাই না? এখন কিন্তু আমরা যে টোটাল যে জনসংখ্যা যে আমাদের যায় প্রতি বছর প্রায় 10 লক্ষের মতো আমাদের বিদেশে যায়, তার 80% যায় আপনার মিডল ইস্টে। এবং মিডল ইস্টের মার্কেটটা কিন্তু আপনার আনস্কিল ওয়ার্কারের জন্য, রাইট? এবং মালয়েশিয়া তো আনস্কিল ওয়ার্কারের জন্য।
কিন্তু এখন কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলো মানে জিসিসি কান্ট্রিগুলো তারা কিন্তু অটোমেশনের দিকে চলে যাচ্ছে, তারা কিন্তু ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে। এখন আপনি জানেন যে আপনার সৌদি আরবে আপনার ওয়ার্ল্ড কাপ হবে আগামীতে 2030-এর ভিতরে, তাহলে তখন এখন কিন্তু প্রচুর পরিমাণ স্কিল ওয়ার্কার কিন্তু প্রয়োজন হচ্ছে। সেই জায়গায় কিন্তু এই যে অটোমেশন জানা, মেশিনগুলো রান করা অথবা ডিজিটালাইজেশনের মাধ্যমে মার্কেটিং সিস্টেমটাকে রপ্ত করা, এইটা কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। তবে একটা জিনিস আমরা একটু মনে রাখতে চাই যে আনস্কিল ওয়ার্কারের ডিমান্ড কিন্তু কখনো কমবে না, কিন্তু আনস্কিল ওয়ার্কারের যে প্রবলেমটা হচ্ছে সেখানে খুব এক্সপ্লয়েট থাকে এবং আপনার ঝুঁকি পরিমাণ বেশি থাকে। তাই স্কিল ওয়ার্কারের ভিতরে সেই জিনিসটা কম, সেখানে এই প্রবলেম হয় না। কিন্তু একইভাবে কিন্তু আমাদের কিন্তু স্কিল ওয়ার্কার কিন্তু আরেকটা চাহিদা অলরেডি আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা আবার খুব বেশি বেড়েছে। সেটা হচ্ছে আপনার রোমানিয়াতে আপনার অনেক লোকের একটা সুযোগ হয়েছে, কিন্তু এগেইন ওই যে মিডল ম্যানের কারণে এই মার্কেটটা আগেও হারিয়েছিলাম, এখনো আবার হারানোর সম্ভাবনা আছে। প্রবাসীদের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি আদৌ কাজ করে কিনা, আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? দেখেন, আপনারা যদি রাজনৈতিক যে বড় দলগুলো যদি দেখেন, যেটা হচ্ছে বিএনপি যদি 31 দফা যদি দেখেন, জামায়াতে ইসলামী বোধ 41 দফা, এবং এনসিপি রিসেন্ট যে দফাটা আমরা দেখলাম, তারা যে এটা নির্বাচনী ইস্তেহার না, তাদের কমিটমেন্ট গুলো করেছে, এবং তিনটাতে আপনি দেখবেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং তার কমিটি নিয়ে কোনো কথাই বলা নাই, তাই না? এখন যে দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে আপনার প্রবাসীরা, এখন তাদের পক্ষ হয়ে যদি রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট না থাকে, এত যদি দৈন্যতা থাকে, তাহলে প্রবাসীদের আসলে কপালই খারাপ। বিজিএমই যেটা গার্মেন্টস সেক্টরে যেভাবে দেখেছিলাম যে তারা খুব শক্তিশালী একটা স্টেক হোল্ডার হিসাবে সরকারের পলিসি লেভেলে তারা যেমন অবস্থান, সেই গার্মেন্টসের দিকেও বেশি অর্থ টাকা পাঠানোর পরেও প্রবাসীরা এখনো খুব গরিব একটা অবস্থানে রয়েছে। কাজে রাজনৈতিক দলগুলোর আসলে আরো বড় ধরনের মানে ওরিয়েন্টেশন দরকার, অ্যাওয়ারনেস দরকার। তারা এই সেক্টরটাকে আসলে গুরুত্ব দিচ্ছে কিনা জানি না, তবে নেক্সটে যারা ইলেকশনে হবে, যারা আসবে, আমরা সেই দলগুলোর কাছে একটা কমিটমেন্ট আশা করবো। অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি যে একজন যে পার্টি ক্ষমতায় আসবে তার সেকেন্ড যে মোস্ট পাওয়ারফুল পারসন তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিতে হবে। এই একটা ছাড়া আমি অন্য কোনো পথ দেখছি না যে এই সেক্টরটাকে আমার ন্যাশনাল পর্যায়ে একটা অ্যাটেনশন আসা, না হলে আমরা এই প্রবাসীদের প্রতি আমাদের আসলে অবিচারী করা হচ্ছে এবং করেই যাব। প্রবাসীদের সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের এক ধরনের স্বর্ণপদক দেওয়া হয়, মানে যে ব্যক্তি যারা সবচেয়ে টাকা পাঠাচ্ছে এবং দেশের অর্থনীতিতে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা করার মাধ্যমে যারা সাকসেস হয়েছে, সেইটা আপনার মানে এনজিও অথবা ডিফারেন্ট স্টেক হোল্ডার ভিতরে দেওয়া যায়, দিচ্ছে। কিন্তু আপনার সেখানে সরকার তো পার্টিসিপেট করে একজন চিফ গেস্ট হিসাবে, কিন্তু সরকারের তরফ থেকে আপনার এই ধরনের রিকগনাইজেশন দেওয়াটা কিন্তু খুব জরুরি। সেইটাই এটা একটা মেকানিজম আমাদেরকে ডেভেলপ করতে হবে, কিন্তু আমরা চোখে ডেভেলপ দেওয়া না, আমাদের আসলে মূল ফোকাসটা থাকা উচিত। কারণ এইসব জায়গায় যাদেরকে পুরস্কারগুলো দেওয়া হয় বেশিরভাগ হচ্ছে ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, এরা হচ্ছে আপনার উন্নত দেশগুলোতে থাকে, কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে যে 80% যেহেতু আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার আপনার মিডল ইস্টে যায় এবং তারা কম ইনকাম করে, তাদেরকে ওরিয়েন্টেশন মানে তাদেরকে টার্গেট করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়া উচিত। সেই জায়গায় একটা রিকগনিশন হতে পারে যে আপনার বিভিন্ন ধরনের যে পদক দেওয়া হয়, পদকে একটা পদ তৈরি করা। দ্বিতীয় হতে পারে যে আপনার যে এই যে বিভিন্ন ধরনের বিজনেসের যে একটা হাব তৈরি হচ্ছে আপনার, যেটা বলে ইপিজেটের টাইপের, সেখানে আপনার প্রবাসীদের জন্য প্লটের একটা নির্দিষ্ট বরাদ্দ দেওয়া। এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা তাদের রিকগনিশনের অথবা উপরের দিকে নিয়ে আসতে পারি। ব্যাংকগুলো কি ধরনের ভূমিকা রাখছে, এগুলো যথেষ্ট কিনা? না, ব্যাংক তো তার তো মার্কেটিং কনটেক্সটে তার তো প্রথমেই সবসময় টার্গেট থাকে যে আপনার রেমিটেন্সটাকে কালেক্ট করা, তো সে তার জায়গায় কাজ করছে, কিন্তু যে জায়গাটা তার লিমিটেশন আছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার সে যেন ঘরে বসে তার মোবাইলের মাধ্যমে সে যেন টাকাটা পাঠাতে পারে। অলরেডি একটা ব্যক্তি উদ্যোগে বোধহয় একটা চালু হয়েছে, সেটা অতটা এক্সপেন্ড করে নাই যে মোবাইলের মাধ্যমে টাকাগুলো পাঠানো। এখন ব্যাংকে চেষ্টা করতে হবে তার যেসব দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে ওই দেশগুলোর ব্যাংকের সাথে আপনার যোগাযোগের মাধ্যমে যাতে আপনার এই যে ডিজিটাল যে মেথডের মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে সে যেন ঘরে বসে টাকা পাঠাতে পারে, এবং একইভাবে যারা হুন্ডিতে যারা রেট দেয় তার থেকে যেন বেশি অফার এবং অন্যান্য সার্ভিস প্রোভাইড। যেমন ইন্ডিয়াতে আপনার যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কোম্পানিগুলো ওই দেশে গিয়ে তারা তাদেরকে বিভিন্ন গিফট দেয়, হ্যাঁ তাদেরকে গিফট দেয়, তারপর অনেক সুযোগ সুবিধা দেয় এবং বাকিতেও টাকা পাঠানোর সুযোগ ব্যবস্থা করে দেয়। যারা রেগুলারলি রেমিটেন্স পাঠায় অথবা এই মাসে পাঠাতে পারছে না, ব্যাংক তখন বলে যে ঠিক আছে তুমি আমার থেকে লোন নিয়ে টাকাটা পাঠাও, পরে তুমি পরিশোধ করে দিতে পারবা। এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড গুলো যদি ব্যাংকগুলো উদ্যোগ নিতে পারে
তাহলে সরকারও কিন্তু আগায় আসবে। সরকারের তো একটা লিমিটেশন আছে, তার সিকিউরিটি, অনলাইন সিকিউরিটিগুলো দেখতে হয়, কিন্তু ব্যক্তি উদ্যোগে যারা, তারা তো অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, তারা যদি উদ্যোগটা নিতে পারে তাহলে তোমার রেমিটেন্সের পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে পারে। আরো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। রেমিটেন্সের বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালাল উদ্দিন শিকদার। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। কর্তৃত্ববাদী সরকারের পতন ও নতুন সরকারের 1 বছরের নিয়ে ধানমন্ডির মাইডাস সেন্টারে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সরাসরি যাচ্ছে সেখানে। সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে এবং এই কারণে মামলার প্রতিবেদন তৈরিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। আবার দেখা যাচ্ছে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারাও বিদ্যমান রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। দেখা গেছে কর্তৃত্ববাদী সরকার পতনের আগে পরে সারা দেশে বিভিন্ন থানায় হামলা হয়েছে, যেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। যারা সক্রিয়ভাবে আন্দোলনের পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায় মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম টিআইবিতে। সরকারের শুধু নেতিবাচক বিষয় না দেখে ভালো বিষয়গুলোও দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের ভুল থাকলে সমালোচনায় আপত্তি নেই, এতে সংশোধনের সুযোগ তৈরি হয়। 2025-26 কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এনবিআরের সুনাম ধরে রাখার পরামর্শও দেন উপদেষ্টা। যারা দেখে অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে আর অ্যাটিটিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। আমাদের অনেকে সেই অন্তর দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকেই কার্যকর হবে এই নতুন দাম। রোববার বিকেলে রাজধানীর রমনায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের দাম কমতির দিকে থাকায় দেশেও পড়েছে এর ইতিবাচক প্রভাব। কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। 4 টাকা 18 পয়সা কমিয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে 58 টাকা 28 পয়সা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মৌসুমের শেষ সময়ে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে আমের বেচাকেনা। বিস্তারিত জানাতে কানসাট আমবাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। আমের মৌসুম একেবারে শেষের দিকে এই মুহূর্তে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে আমবাজারগুলো এখনও ভরপুর আমে। আমরা এই মুহূর্তে আছি দেশের সবচেয়ে বড় আমবাজার কানসাটে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আমরা এখনও দেখছি যে যতদূর চোখ যায় শুধু আম আর আম, অর্থাৎ সারা দেশে কিন্তু এখন প্রায় আম শেষের দিকে চলে আসলেও আমের সরবরাহ কমে গেলেও চাঁপাইনবাবগঞ্জের যে কানসাট আমবাজার সেখানে আমরা দেখছি ভরপুর হয়ে আছে আমবাজারে। এখন ফজলি, আশিনা, আমরুপালি, বাড়িফোর,
গৌরমতি, কাটিমন জাতের আম এই মুহূর্তে বাজারে রয়েছে এবং নাবি ও সুমিষ্ট জাতের এসব আমের দামও বেশি চড়া। এই মুহূর্তে আমি যদি একটু বাজার দর জানাই, কাটিমন 8 থেকে 9 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, আম্রপালি 7 থেকে 8 হাজার, বাড়িফোর 7 থেকে 7.5 হাজার টাকা, গৌরমতি 7 থেকে 8 হাজার টাকা এবং ফজলি জাতের কিছু আম এই মুহূর্তে বাজারে আছে, সেগুলো আরও বেশি চড়া দাম 10 থেকে 11 হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। আশিনা জাতের আম বিক্রি হচ্ছে দুই রকম দামে। যে সমস্ত ফ্রুট ব্যাগিংয়ের আম রয়েছে সেগুলো 2 থেকে 2.5 হাজার টাকা এবং ফ্রুট ব্যাগিং ছাড়াই যে সমস্ত আমগুলো রয়েছে সেগুলো 3 থেকে 4 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এবং আম চাষিরা বলছেন যে দামটা তারা এই পর্যায়ে শেষ মুহূর্তে এসে আসলে নাবি জাতের আমগুলোর দাম ভালো পেয়ে তারা এই মুহূর্তে খুশি এবং তারা এই দামটাই কিছুটা হলেও প্রথম দিকে যে সমস্ত সরবরাহ বেশি থাকায় দাম কম ছিল তার ক্ষতিটা বা তার লোকসানটা কিছুটা হলেও কমে আসছে এবং তারা বলছেন যে এই আমের বাজার আরও 1 থেকে 1.5 মাস অব্যাহত থাকবে এমন ভরপুর। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আমবাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। দেখছেন এই সময়ের বাণিজ্য। সেপ্টেম্বরে উত্তোলন বাড়ানো হবে, ওপেকের এমন সিদ্ধান্তে সোমবার বিশ্ববাজারে পড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, কমেছে গ্যাসোলিন ও প্রাকৃতিক গ্যাসের দামও। সেপ্টেম্বর মাসে দৈনিক 5,47,000 ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক। পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় তেল ব্যবহারকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ধীরগতির উদ্বেগের মুখে সোমবার সকালের লেনদেনে পড়ে গেছে জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.57% কমে $69.27 দাঁড়িয়েছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 0.55% কমে ব্যারেল প্রতি $66.96 নেমেছে। এর আগে শুক্রবার উভয় তেলের দাম প্রায় $2 পড়ে যায়। বিশ্বজুড়ে সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমার উদ্বেগের মুখে মার্কিন গ্যাসোলিনের প্রতি গ্যালনের দাম 1 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রায় $2.10 নেমেছে। মাস ব্যবধানে দাম কমেছে 2%। সরবরাহের বিপরীতে দুর্বল চাহিদার কারণে প্রায় 1 মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে হিটিং অয়েলের দাম। প্রতি গ্যালনের দাম 0.57% কমে $2.28 নেমেছে। সরবরাহ বেশি থাকা নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দামও প্রতি MMBTU এর দাম 1.45% কমে দাঁড়িয়েছে $3.03। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। গুলশানের বাসভবনের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। 6টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি ভাবনা, কি প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই পেয়েছি। সেগুলোর উপরে আমরা বিস্তারিত চর্চা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা দফাওয়ারি প্রত্যেকটা সুপারিশের বিপরীতে আমাদের মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
5 বছর পর জুলাই মাসে দেশে এলো প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্স। প্রবাসী আয়ে ভূমিকা রাখা ব্যক্তিদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির তাগিদ। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বেহাল দশা 700 কোটি টাকার বহদ্দরহাট ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণে কমিটি গঠন করে দায় সারছে চসিক। এবং চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। রামনাবাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।